সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ একটি বিশেষ উপলক্ষ, আর তাই গাজী গ্রুপ স্পোর্টস 24 ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছে স্পেশাল এপিসোডস। ঈদের 5 দিন বিশেষ আয়োজন থাকবে টেলিভিশনের পর্দায়, নিশ্চয়ই উপভোগ করবেন। বিভিন্ন খেলা আর খেলার পেছনের মানুষদের গল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের এই বিশেষ আয়োজনে। আমরা শুরুটা করব কি দিয়ে, সাবিত? আমার মনে হয় যে এখন বাঙালির প্রাণের খেলা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট দিয়ে শুরু করি। বাংলার ক্রিকেট আমরা আজকে বিষয় হিসেবে বেছে নিয়েছি। ক্রিকেটের আদ্যপান্ত এই উত্থানের পেছনের গল্পগুলো আমরা আপনাদেরকে আরো একবার জানানোর চেষ্টা করব। অবশ্যই রেজওয়ান, ক্রিকেট আমাদের আনন্দের অনেক উপলক্ষ এনে দিয়েছে, কিন্তু কেমন ছিল ক্রিকেটের শুরুর দিককার গল্পটা? আমরা কথা বলেছি সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া সংগঠকদের সাথে। চলুন শুনে আসি ক্রিকেটের গল্প। ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট শুরু হয়েছে, সেই সময় হেলমেট পরে খেলা, এটা একটা বিরাট একটা আকর্ষণ ছিল তখনকার ক্রিকেটারদের জন্য। কিন্তু উপায় ছিল না, পেতাম না। আমি আবানি টিমের ম্যানেজার ছিলাম, আমি মোটরসাইকেল চালাতাম, আমার হেলমেট ছিল। মাঠে একদিন আসি, নাদির শাহ তখন ব্যাটিংয়ে নামছে, তখন সে হঠাৎ দেখে বলল, এই তোমারা হেলমেট দো। সে হেলমেট পরে নেমে গেল এবং ভালো স্কোরও করছিল। তো এইটাই আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট খেলার মধ্যে প্রথম ইনস্ট্যান্ট যেখানে কেউ হেলমেট পরে ক্রিকেট খেলেছিল। মোটরসাইকেল তখন তো অন্য হেলমেট ছিল না। পরবর্তীতে অনেকে চেষ্টা করছে এইদিকে রায়েরবাজার। ওই বাইকের হেলমেটটা কি পরবর্তীতে আপনার দখলে ছিল নাকি এটা নাদির শাহ এন্ড কোম্পানি? না, ওটা আমার দখলেই ছিল। তো যার যার প্রয়োজনে মাঝে মাঝে ওটা নিত বেশি। অতীত খুঁজে ফেরা সাজ্জাদুল আলম ববির হেলমেটটা অনন্য এক ইতিহাসের সাক্ষী। এরপর খাত প্রতিঘাত পেরিয়ে এগিয়েছে ক্রিকেট, ধূসর হয়েছে সোনালী অতীতে, তবে স্বপ্ন দেখা বন্ধ হয়নি। একসময়ের টকবগে প্রাণ রকিবুল হাসান, গাজী আশরাফ লিপু আর সাজ্জাদুল আলম ববিরা তৃপ্ত প্রিয় ক্রিকেটের এগিয়ে চলায়। যার ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তারা আর তাদের আগের প্রজন্ম। আমার মনে আছে যে ওই সময় আমরা বাংলাদেশ রেড ক্রসের থেকে রিলিফের বিস্কিট দিয়েছিল, ওটা এনেও কিন্তু আমাদের ন্যাশনাল টিমের প্র্যাকটিসের পরে ওই রিফ্রেশমেন্টের জন্য আমরা দিয়েছি খেলোয়াড়দের। দুটি দল মাঠে খেলছে, ঢাকা লিগের খেলা। দুজন আম্পায়ার এসছেন, দুজন আম্পায়ারকে দুটো দল ভাগাভাগি করে নিয়ে গেছে তাদের সঙ্গে লাঞ্চ করানোর জন্য, কিন্তু তার কোনো প্রতিফলন কিন্তু ম্যাচে আমরা দেখিনি, কোনো আলাপ আলোচনাও হতো না। মূলত ফুটবলের রাজত্বে ক্রিকেট গতি পায় আইসিসি ট্রফিতে অংশগ্রহণের মাধ্যমে। এরপর 1986-তে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে লাল সবুজের প্রতিনিধিরা, নেতৃত্বে গাজী আশরাফ লিপু। ওয়ানডে অভিষেকের জন্য কতটা প্রস্তুত ছিল বাংলাদেশ? এমসিসি ফ্যাক্ট ফাইন্ডিং টিম একটা আসলো, ওরা বোঝার জন্য যে আমরা কি রেডি আছি কিনা অ্যাসোসিয়েট মেম্বারশিপ পাওয়ার জন্য। তখন আমাদের একদম অভিজ্ঞতা কোনো কিছুই ছিল না এবং রেজাল্টও সেরকমই হয়। বাট প্রথমে তো এরকম হবেই কিছুদিন। আর আপনার ওর চেয়ে আমি মনে করি যে আমাদের উত্তেজনাটা বেশি থাকতো আইসিসি ট্রফির খেলাগুলির সময়। দর্শকদের ভালোবাসা পেয়েছি। পর্যায়ক্রমে বাংলাদেশের কিছু ক্রিকেট কর্মকর্তা আসলেন, যারা জাতীয় দলকে, বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার জন্য ক্লাব ক্রিকেটের দিকে নজর দিলেন। বিদেশ থেকে অনেক বড় বড় নামি দামি খেলোয়াড়দেরকে আনা শুরু করলেন ঢাকার ডোমেস্টিক ক্রিকেটে খেলার জন্য। বাংলাদেশ আজ বিশ্ব জয়ের স্বপ্ন দেখে, পরাশক্তিদের অবলীলায় পরাজিত করে। শত কষ্টে জীবন পার করা কোটি মানুষের প্রাণের খেলাটা আজকের পর্যায়ে নির্মোহ কিছু মানুষের আত্মত্যাগ। এটা আমাদের একটা ব্র্যান্ড, এটা একটা জাতীয় ন্যাশনাল আইডেন্টিটি। তখন নিজেকে গর্ব লাগে এই জন্য যে আমরা এই খেলাটা খেলে বলে ভুল করিনি। গাজী গ্রুপ স্পোর্টস 24 এর ঈদের বিশেষ আয়োজনে একটা বিরতির সময় হয়ে গেল। আমাদের সাথে থাকবেন। অবাক হবেন, কারণ এখন তো সাকিব, মাশরাফি, তামিম, রিয়াদ এই নামগুলো শুনে অভ্যস্ত। আমরা যখন বড় হচ্ছিলাম, যেরকম আমরা দেখেছি যে তখন কিন্তু আকরাম, নান্নু, বুলবুল, পাইলট এই নামগুলোই ছিল। পুরো একটা প্রজন্ম কিন্তু একসঙ্গে বেড়ে উঠেছে এবং বাংলাদেশের ক্রিকেটে সেই প্রজন্মের অবদান আসলে বলে বোঝানোর নয় যে কতটা তারা সেই দিনগুলোর কথা যখন পেছনে ফিরে মনে করেন সেই সব ক্রিকেটাররা, তারা হারিয়ে যান স্মৃতির পাতায়। আমরাও একটু হারিয়ে যেতে চাই। দেশ তখনও ফুটবলের মোহ ছাড়বে অবস্থা। ক্রিকেটের সাফল্য কিংবা অর্জন বলতে এমন কিছু নেই যে মানুষ জাতীয় দল নিয়ে গর্ব করবে, তর্ক করবে। আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ ছিল চৈত্রের দিনে হঠাৎ বর্ষার মতো।
ক্রিকেট পিয়াসুরা তখনও ভারত পাকিস্তানে বিভাজিত। ভাবতো এদেশে কবে আসবে সচিন ওয়াসিমদের মতো স্বপ্নের নায়ক, কিন্তু স্বপ্ন পূরণে তো সিঁড়ি চাই। সেই সোপান হয়ে এলো 97 আইসিসি ট্রফি। এক বুক স্বপ্নাতুর চোখে দেশ দেখে বুলবুল, আকরাম, রফিক পাইলটদের আগমনী ধ্বনি। দেশের ক্রিকেটে প্রথম কোনো ট্রফি নিয়ে আসা মুখগুলো আজও একটা প্রজন্মের উত্থানের সাক্ষী। শুধু কি তারা? 99 বিশ্বকাপে প্রথম প্রতিনিধিত্ব করা দলটি কিংবা অভিষেক টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররাও ইতিহাস উজ্জ্বল করা মুখ। আমার কাছে ব্যাপারটা এরকম, আমি সবসময় যে স্বপ্নটা দেখতাম সেটা আমি পূরণ করতে পারিনি পুরোপুরিভাবে, বাট আমাদের এখনকার ছেলেরা আমার সেই স্বপ্নটা পুরোপুরিভাবে পূরণ করছে। যে কোনো টেস্ট ম্যাচ শুরুর আগে 5 দিনের টিকিট নিয়ে অনেক হাসি ঠাট্টা হতো, আমরা কতখানি খেলতে পারবো সেটা নিয়ে অনেক কথা হতো, আমরা এইখানে বিলং করি কি না সেটা নিয়েও কথা হতো। ওই সময় নান্নু ভাই, আকরাম ভাই, বুল ভাইদের মতো মানে অনেক ভালো লেভেলের প্লেয়ার ছিল। তারা আনলাকি যে যারা হয়তো টেস্ট ম্যাচ খেলার কোনো সুযোগ পায় নাই, বাট এখনকার প্লেয়াররা হয়তো অনেক লাকি যে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা পাচ্ছে, জন্মের পরে হয়তো টেস্ট খেলছে। কঠিন সময়টাও আমি দেখেছি যে আসলে বাংলাদেশ টিম কীভাবে চলতো, কীভাবে বাসা থেকে মানুষ টাকা পয়সা দিয়ে হয়তো বোর্ড চলেছে, দেশে ট্যুর হয়েছে। এখন আর সম্মানজনক হারের কথা বলে না বাংলাদেশ। র্যাঙ্কিং এর 7 নম্বর দল, নাম্বার 1কেও হারাতে নামে 22 গজে। জয়ের পর সমর্থকদের বুনো উল্লাসও হয় না এই বাংলায়। এই যে এগিয়ে যাওয়া, ওই প্রজন্মের কাছে অনেকটাই ঋণী দেশের ক্রিকেটের কাছেও কি তারা দায়বদ্ধ নন? আমাদের সবারই আমরা দায়বদ্ধ কোনো না কোনোভাবে, যারা ক্রিকেট খেলেছি। যখন দেশের বাইরে যাই বা যে কোনো জায়গায় সেমিনারে যাই, বাংলাদেশকে এখন যেভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে সেটা আসলে খুব আনন্দের। প্লেয়ারদের মাঠে যেমন কষ্ট করছে, ঠিক বাইরে মানে অফিস সাইডটাও কিন্তু আমাদের এক্স প্লেয়াররা চেষ্টা করছে, বাট এটা আরও সামনের দিকে আরও বেশি পরিমাণে এক্সপার্ট তৈরি হয়ে আসবে যখন আমাদের এই সাকিব তামিমরা যখন রিটায়ার্ড করার পরে যখন তারা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কাজ করবে। ক্রিকেটের ভিত্তিটা যাদের হাতে তৈরি, দেশ কুর্নিশ করে আজও, করবে যুগের সীমানা পেরিয়েও। দারুণ সব স্মৃতি রেজওয়ান, কিন্তু জানা হয়নি যে আপনার প্রিয় তারকাকে। আমার প্রিয় তারকা আসলে অনেকেই ছিল এখন কিংবা অতীতেও, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের কথা আলাদা করে মনে হয়, কারণ তার সেই ইনিংসটার কথা, অভিষেক টেস্টে 145 রান, গ্যালারিতে বসে দেখেছি। আমিও ছিলাম গ্যালারিতে। কোন গ্যালারিতে বসেছিলেন এটা আমরা বিরতির মধ্যে একটু জেনে নিব। গাজী গ্রুপ স্পোর্টস 24 এর ঈদের বিশেষ আয়োজনে একটা বিরতির সময় হয়ে গেল, আমাদের সাথে থাকবেন। স্বর্ণালী প্রজন্ম, এই প্রজন্ম কিংবা অনেকের অবদানই আছে, কিন্তু আরো একটা দলের কিন্তু অবদান আছে, তারা সংগঠক। তাদের ছাড়া কিন্তু আসলে এই খেলাটা এগোতো না। অবশ্যই, এবং বিহাইন্ড দ্য সিন তারা কাজ করেন। রাজীব যেমন বলছিলেন যে এত সব তারকার মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের কথা, অনেক সংগঠক আছেন যাদের অনেক অবদান আছেন, কিন্তু একজনের কথা আলাদা করে বলতেই হয়। কোনো খেলোয়াড়ের চেয়ে আসলে তিনি কম জনপ্রিয় নন, সাবের হোসেন চৌধুরী। অবশ্যই সাবের হোসেন চৌধুরী না থাকলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট এই অবস্থায় আসতো কিনা সেই প্রশ্নটা আসলে থেকে যায়। হয়তো আসতো না, সেটা সময়ের ব্যাপার। কিন্তু তিনি যা করেছেন 97 সালে বাংলাদেশে আইসিসি ট্রফি জয়ের পর আইসিসিতে টেবিলের রাজনীতিতে যে ভূমিকা রেখেছেন, এবং তার পরবর্তীতে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি, টেস্ট খেলা, সবকিছুই কিন্তু তার হাত ধরে। সুতরাং তার গল্পটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। আমি প্রায় যে উদাহরণটা দিতাম যে আমরা সাউথ আফ্রিকার যে প্রফেশনালিজম বা অস্ট্রেলিয়ার মধ্যে যে প্রতিযোগিতা বা কম্পিটিটিভনেস বা প্রফেশনালিজম, ওয়েস্ট ইন্ডিজের যে ফ্লেয়ার এবং তাদের যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, এগুলোর সমন্বয়ে বাংলাদেশ দলটা হবে। ওয়ানডেতে না ভোলার মতো 2.5 বছর, 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, তাতেও যেন তৃপ্ত হতে পারেন না সাবের হোসেন চৌধুরী। ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তির 20 বছরে যে আরো এগুনোর স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটের এই প্রাণ পুরুষ। রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন ভাবনাটাও তার মস্তিষ্ক প্রসূত। ক্রিকেটকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন দেশের প্রান্তে প্রান্তে, তবে সেটা আজ অবধি হয়নি বলে আক্ষেপ আছে সাবেরের। মনে করেন বোর্ডে নির্বাচনের রীতিটাও পুরনো। আমরা আসলে ডিজিটাল যুগে চলে গেছি, কিন্তু যেইভাবে পরিচালিত হচ্ছে এটা কিন্তু অ্যানালগের চেয়ে আরো বেশি অ্যানালগ। যারা খেলাগুলো পরিচালনা করত তাদের নিজের অর্থ দিয়ে বা বিভিন্ন জায়গা থেকে স্পন্সর এনে তারা এটা চালাতো, ওরা কিন্তু এখন আর ক্রিকেটে সেইভাবে নাই। কারণ এখন তৃণমূল পর্যায়ে কে প্রশাসক, কে আপনার অ্যাডমিনিস্ট্রেটর, এটা নির্ধারণ করে দিচ্ছেন ওই জেলার ডিসি। সো আসলে তো তখন নির্বাচনটা হয়ে যাবে একটা প্রহসনের একটা নির্বাচন, সেটা হয়তো আপনি দেখাচ্ছেন, লোক দেখানো একটা নির্বাচন হচ্ছে।
ক্রিকেটের সঙ্গে নেই আজ এক যুগেরও বেশি, তবে শেকড় ছেড়েনি। বিসিবিকে প্রতিষ্ঠান হিসেবে গড়তে চেয়েছিলেন, পেরেছেনও। তৃপ্ত তার প্রিয় সংগঠন এখন দেশের সবচেয়ে ধনী বোর্ড বলে। তবে আক্ষেপ, বোর্ড কর্পোরেট রূপ পেলেও পূর্ণ পেশাদারিত্ব পায়নি। একটা কর্পোরেট সিস্টেমের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, আপনার জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, সেটা হয়তো আমরা পুরোপুরি নিশ্চিত করতে পারিনি। কি পরিমাণ ব্যয় করলেন, কোন খাতে কত টাকা আপনি ব্যয় করলেন, কিভাবে ব্যয় করলেন, প্রক্রিয়াটা কতটুকু স্বচ্ছ ছিল, এটা কিন্তু এজিএম এর একটা বিষয়। কিন্তু আজ পর্যন্ত আমাদের এই যে ক্রিকেট বোর্ডের আপনার একটা এজিএমও হয়নি। সুতরাং আমি সত্যিকার অর্থে যদি আমার ইন্ডিপেন্ডেন্সের ভিত্তিতে এগিয়ে যেতে চাই, তাহলে তো ক্রিকেটকে কেন্দ্র করে আমার একটা শিল্প দাঁড় করাতে হবে, যে ক্রিকেট যেন তার নিজের পায়ে দাঁড়াতে পারে। ব্যবসায়ী, সংসদ সদস্য, কমনওয়েলথ পার্লামেন্টারিয়ানের ব্যস্ততা অনেক, তবু ক্রিকেটকে এখনো সবার ওপরে রাখেন সাবের চৌধুরী। মনে করেন ক্রিকেট খেলার, বলার অধিকারটা সবার। এইটা একটা জাতীয় সম্পদ এবং এটার মালিকানাটা বাংলাদেশের জনগণের কাছে। স্বপ্নটা দেখিয়েছিলেন সাবের হোসেন চৌধুরী এবং সেই ধারাবাহিকতায় এখন নাজমুল হাসান পাপন, বর্তমান বোর্ড প্রেসিডেন্ট, তিনিও কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এবং সে সময় সাবেরের সেনানী যারা ছিলেন, আকরাম, পাইলট, নান্নু, তারা কিন্তু এখন ক্রিকেট বোর্ডে নানাভাবে জড়িয়ে গেছেন। পাপনের সাথে জড়িয়ে তারাও কিন্তু ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজটা করছেন। আর এখন কিন্তু পাপনের সেনানী সাকিব, মুশফিক, তামিম, রিয়াদ, এই চারজন যারা সিনিয়র প্লেয়ার, মাশরাফি, পাঁচজন কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে আরো একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। ঠিক তাই, এবং সাকিব, তামিমরা আমাদের এমন স্বপ্ন দেখাচ্ছেন যেটা হয়তো আমরা স্বপ্নেও ভাবিনি। ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালের কথাই ধরুন, বা এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ইংল্যান্ডকে দেশের মাটিতে টেস্ট হারানো অথবা ১৭তম টেস্ট জয় শ্রীলঙ্কার বিপক্ষে, একের পর এক সাফল্য। কিন্তু এরপরেও কিছু তো আমাদের না পাওয়া আছেই। তো এই সব মিলিয়ে তাদের সাফল্য এবং না পাওয়ার গল্পটা শুনে আসি। ২০০৬-২০০৭ এ দুবছরে সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহর অভিষেক। এদের হাত ধরেই দেশের ক্রিকেট আরো নির্দিষ্ট করে বললে ওয়ানডে ক্রিকেটের গতিপথ পরিবর্তনের সূচনা। আছেন আরও একজন, মাশরাফি বিন মুর্তজা। এই পঞ্চপাণ্ডবের ভূমিকায় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ আজ সমীহ জাগানো এক দল। কেন ঘুরে ফিরে আসছে এই পাঁচ নাম, প্রমাণ দেবে পরিসংখ্যান। ১৯৯৬ থেকে ২০০৬ এই ২০ বছরে ১৪২ ম্যাচে বাংলাদেশের জয় যেখানে ২৮টিতে, সেখানে সাকিব, তামিমদের অভিষেকের পর ২০০৭ থেকে ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত ১৪৬ ম্যাচে জয় ৫২টিতে। মাশরাফি যুগে আরো ভয়ঙ্কর বাংলাদেশ। তৃতীয় দফায় তার অধীনে ৪৬ ম্যাচের ২৫টিতে জিতেছে বাংলাদেশ। ব্যক্তিগত সাফল্যে সবাইকে ছাড়িয়ে তামিম, সাকিবরা দেশের সেরা ৫ রান সংগ্রাহকের তালিকায় আছেন সেই চারজন। ফিক্সিং কেলেঙ্কারি না হলে আশরাফুলের ক্যারিয়ারটাও হতো আরো সমৃদ্ধ। সেরা বোলারদের তালিকায়ও ঘুরে ফিরে কয়েকটা নাম, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবার উপরে যেখানে মাশরাফি। সাকিব, রুবেলদের সঙ্গে দুটি ছড়িয়েছেন আব্দুর রাজ্জাকও। ২০০৭ বিশ্বকাপে ভারতকে গ্রুপ পর্ব থেকে বিদায় করার মাধ্যমে নতুন যুগের সূচনা, যা পূর্ণতা পায় ২০১৫-তে। বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে সুপার সিক্সে খেলা, সে বছরই পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, সাফল্যের মুকুটে এক একটা পালক। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডকে হারিয়ে দেশের বাইরেও নিজেদের প্রমাণ করেছে মাশরাফি ব্রিগেড, যার সবশেষ সংযোজন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। সেরা অর্জন, র্যাঙ্কিংয়ের ৬ ওঠাও। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৪৪ ম্যাচে যেখানে ১ জয় আর ৪ ড্র ছিল, সেখানে ২০০৭ থেকে এ পর্যন্ত ৫৬ ম্যাচে ৮ জয়ের পাশাপাশি ১১ ড্র বাংলাদেশের। তবে সবশেষ ইংল্যান্ডকে হারিয়ে জানান দেয় ওয়ানডের পর ক্রিকেটের বনেদি ফরম্যাটেও আধিপত্য বিস্তারের অপেক্ষায় টিম বাংলাদেশ। ওয়ানডে কিংবা টেস্টের তুলনায় অবশ্য ক্রিকেটের ছোট ফরম্যাটে এখনো আনকোরা টাইগাররা। অর্জন বলতে ২০১৬ এশিয়া কাপ রানার্স আপ, ৬৭ ম্যাচে জয় ২১টিতে। জাতীয় দলের সফলতার উল্টো পিঠে ঘরোয়া ক্রিকেটের নাজুক অবস্থা ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সেই প্রশ্ন সময়ের হাতেই তোলা থাক।